নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই অনেকদিন পর আমি ডিটেল ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। যদিও ম্যাম তোমাদের ক্লাস নিচ্ছেন রেগুলার বেসিসেই, আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে। আজকের টপিকটা শুরু করার আগে তোমাদেরকে এর গুরুত্বটা একটু বুঝতে হবে, কারণ আজ থেকে 10 বছর আগে কম্পিটিটিভ এক্সামের জন্য যখন হিস্ট্রি বা ইতিহাস পড়া শুরু করা হতো, তখন কিন্তু এই মহেঞ্জোদারো হারাপ্পা থেকে শুরু করা হতো। কিন্তু আস্তে আস্তে কম্পিটিশন বেড়ে যাওয়ার ফলে আর অন্যদিকে আর্কিওলজিস্টরা যে নতুন নতুন রিসার্চ করছে এই স্টোন এজকে নিয়ে বা হারাপ্পান সিভিলাইজেশনকে নিয়ে, সেটা কিন্তু এই স্টোন এজ বা প্রস্তর যুগের গুরুত্বটাকে বাড়িয়ে দিয়েছে। আর তার জন্যই এই টপিক থেকেও কিন্তু প্রশ্ন আসছে, জিজ্ঞেস করছে পরীক্ষায়। আজকের ক্লাসটা একটু ধৈর্য নিয়ে দেখবে। আমি জানি অনেকেই এই টপিক শুনেই কিন্তু ভিডিও স্কিপ করে চলে যাওয়ার চেষ্টা করবে, বাট আমি বলবো যে খুব ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব আজকের টপিকটা। একটু ধৈর্য নিয়ে দেখবে, যদি একবার বুঝে যাও তুমি, তাহলে কিন্তু আর ফিউচারে তোমাকে এই টপিকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে না অ্যাটলিস্ট। আর তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য এক্সপ্লেনেশনের পাশাপাশি আমি বেশ কিছু এমসিকিউজ এনেছি, যেগুলো অলরেডি কিন্তু পরীক্ষায় এসেছে। পশ্চিমবঙ্গের পরীক্ষায় এসেছে, আর অন্য অন্য স্টেটেও, সেন্ট্রালেও, সব জায়গাতেই কিন্তু এসেছে। সব জায়গা থেকে আমি কালেক্ট করে কিছু প্রশ্ন এনেছি, যেগুলোর সাহায্যেও কিন্তু আমি তোমাদেরকে কিছু এক্সপ্লেন আমি করতে পারবো টপিকটাকে। ঠিক আছে? তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটা খুব ছোট্ট রিকোয়েস্ট, যদি স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে তুমি এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। হিস্ট্রি পড়ার আগে সেটার কিন্তু আমাদেরকে একটু ডিভিশনটা বুঝতে হবে। ঠিক আছে? একটা মেজরলি টাইম পিরিয়ডের উপরে বেসড করে কিন্তু হিস্ট্রিকে ডিভাইড করা হয়েছে তিনটে পার্টে। প্রথম হচ্ছে প্রি হিস্ট্রি, নেক্সট হচ্ছে প্রোটো হিস্ট্রি, আর তারপরে হচ্ছে হিস্ট্রি। এদের মধ্যে ডিফারেন্সেস কি আছে একটু আমরা দেখে নেব। প্রথম হচ্ছে প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাস সেই টাইমটাকে বলা হয় যেখানে কিন্তু কোনো লিখিত বা রিটার্ন প্রুফ নেই। ঠিক আছে? যেমন ধরো আমরা ঋগ্বেদা টাইমে ঋগ্বেদ পেয়েছি, অনেকগুলো গ্রন্থ পেয়েছি, তো সেখান থেকে আমরা কিন্তু সেগুলোকে পড়তে পারছি আর সেই সময়কালের বিষয়ে আমরা জানতে পারছি। কিন্তু প্রি হিস্ট্রি টাইমে সেরকম কিছু আমরা পাইনি, পেয়েছি শুধুমাত্র তাদের কিছু পাথরের টুলস, তাদের কিছু বাড়িঘর আর সামান্য কিছু বাসনপত্র। ঠিক আছে? সেগুলোকেই কিন্তু কার্বন ডেটিং করে আমরা এই পুরো তথ্যগুলোকে গ্যাদার করেছি, যেটা কোন টাইম পিরিয়ডের আছে। আর যেই জায়গা থেকে পাওয়া গেছে সেই জায়গার লোকেশন থেকে আমরা ছোট ছোট ক্লুজগুলোকে জোগাড় করে পুরো আমাদের সেই প্রি হিস্টোরিক টাইমটাকে লিখে ফেলেছি বর্তমানকালে। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি সেই টাইম পিরিয়ডকে বলা হয় যেখানে লিখিত প্রমাণ পাওয়া গেছে কিন্তু সেগুলোকে আমরা পড়তে পারি না। যেমন হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন। হারাপ্পান সিভিলাইজেশনে আমরা অনেকগুলো সাইন বোর্ড পেয়েছি, বাট সেই সাইনগুলোর মানেটা কি সেটা কিন্তু আমরা জানি না, আমরা পড়তে পারিনি, এখন অবধি পড়তে পারিনি কিন্তু। ঠিক আছে? তো প্রোটো হিস্ট্রিতে পড়বে তোমার সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পিরিয়ডটা। আর সব থেকে লাস্টে হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি পিরিয়ডটা কিন্তু যেখানে আমরা লিখিত প্রমাণ পেয়েছি, যেমনটা আমি বললাম, ঋগ্বেদ হয়ে গেল, তারপরে পাল ডাইনাস্টি, সেন ডাইনাস্টি, তারপরে বুদ্ধাচারিতা, অনেক কিছু পেয়েছি আমরা, অনেক রকমের বইপত্র পেয়েছি। সেখান থেকে আমরা নিজের হিস্ট্রিটাকে রেডি করতে পারছি। আর বইপত্রের পাশাপাশি কিন্তু অনেকগুলো কয়েন্স পাওয়া গেছে, যেটা কিন্তু সেই হিস্ট্রিকে বুঝতে আর একটু হেল্প করছে। ঠিক আছে? তো আমরা একটু দেখে নেব যে এই প্রি হিস্ট্রি টাইম পিরিয়ডের মধ্যে কোন টাইম পিরিয়ডটা পড়ছে। দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে, প্রথমে রয়েছে প্যালিওলিথিক পিরিয়ড, তারপরে হচ্ছে মেজোলিথিক পিরিয়ড, আর তারপরে হচ্ছে নিওলিথিক পিরিয়ড, আর সব থেকে লাস্টে হচ্ছে ক্যালকোলিথিক পিরিয়ড। তো দেখো, প্রথম যে তিনটে পিরিয়ড রয়েছে এই তিনটেকে একসাথে কিন্তু বলা হয় স্টোন এজ। ঠিক আছে? আর লাস্টের যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি স্টোন এজ না, সেটা অ্যাকচুয়ালি মেটাল এজের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে মানুষ প্রথমবারের মতো কপার ধাতুটাকে ইউজ করেছিল, নিজের টুলস বানানোর জন্য কপারকে ইউজ করেছিল উইথ স্টোন। তখনও কিন্তু পুরোপুরি স্টোনকে যে ছেড়ে দিয়েছিল তা না। ঠিক আছে? স্টোনকে তো আমরা আজকেও ছাড়তে পারিনি। আজকে বাংলার, শুধুমাত্র বাংলা কেন, সাউথ ইন্ডিয়া বলো, বিহার বলো, অনেক এরিয়াতেই কিন্তু শিলপাটা ব্যবহার করা হয়। সেটাও কিন্তু একটা পাথরেরই টুলস, যেটা যতই মডিউলার বাড়ি ঘর হোক না কেন সেগুলো কিন্তু ইউজ করে এখনো। নেক্সট হচ্ছে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেমনটা আমি বললাম। আর সব থেকে শেষে হচ্ছে ফ্রম ঋগ্বেদিক পিরিয়ড। ঠিক আছে? কারণ ঋগ্বেদিক পিরিয়ড থেকে আমরা ঋগ্বেদা পেয়েছি, সব থেকে প্রাচীন একটা
বই বলতে পারো, যেখান থেকে আমরা আমাদের ইতিহাসের ব্যাপারে কিছু জানতে পারছি। তো ঋগ্বেদিক থেকে তোমরা যতটা হিস্ট্রি পড়ছো বইয়ে সবকটা কিন্তু এই হিস্ট্রিতে পড়বে। আজকে আমরা মেনলি ফোকাস করবো এই প্যালিওলিথিক পিরিয়ডের ওপরে। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক মানে স্টোন এজের ব্যাপারে আমরা একটু পড়বো, ঠিক আছে? তো দেখো, এগুলোকে পড়ার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এদেরকে কম্পেয়ার করে পড়া। কারণ আমি এক একটা করে যদি এদের তথ্যের বিষয়ে তোমাদেরকে বলতে স্টার্ট করি, তোমাদের অনেকের কাছেই বই আছে, তোমরা সেখানেও দেখবে যে এদেরকে আলাদা আলাদা করে ডিটেলে অনেক কিছু লেখা আছে। আমি বলবো যে অত কিছু তোমাদেরকে মনে রাখতে হবে না, আমি 4-5টা পয়েন্ট বলবো, সে কটাকে যদি তুমি মনে রাখতে পারো উইথ পিরিয়ডস, তাহলে কিন্তু তোমরা এক্সামেও ভালো করে আসতে পারবে। কারণ এই 4-5টা পয়েন্ট থেকেই কিন্তু কোশ্চেন্স ফর্ম করা হয়, ঠিক আছে? প্রথমে আমরা দেখবো প্যালিওলিথিক পিরিয়ডটা। দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে বলছে এরা হান্টার্স ছিল আর এরা ফুড গ্যাদার করতো, মানে এদের চারপাশে যা খাদ্য সামগ্রী পাওয়া যেত, যেমন হয়ে গেল কিছু পাখির ডিম বা কিছু পশু, তাদের শিকার করে এরা সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করত, আর কিছু যে ফলমূল ছিল সেগুলোর উপরেই এরা কিন্তু সার্ভাইভ করতো। নেক্সট হচ্ছে ইনভেনশন অফ ফায়ার। এই প্যালিওলিথিক পিরিয়ডেই কিন্তু মানুষ প্রথমবারের জন্য দুটো পাথরকে রাব করলো আর তার মধ্যে দিয়ে আগুন যে সৃষ্টি হলো সেটাকে সে আবিষ্কার করেছিল। তারপরে হচ্ছে টুলস। এরা কোন ধরনের টুলস ব্যবহার করতো? এরা স্টোন টুলস ব্যবহার করতো, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই টুলসগুলোর মধ্যে মেনলি দেখা গেছে যে এখানে যে এই পোর্শনটা রয়েছে, একটা যে কোনো পাথরের একটা পোর্শন নাও, সেই পোর্শনটাতে কি করতো, একটা পেছন দিকে কাঠ হোক বা অন্য কোনো পাথর হোক সেটাকে বেঁধে দিত, আর তারপরে সেটাকে এরা কুড়োল হিসেবে ইউজ করতো, কুড়োল বলো বা এক্স বলো। তো প্রশ্ন এখান থেকে আসতে পারে যে এই কুড়োল বা এই পাথর দিয়ে যে টুল বানাতো সেই মানবকে কি বলা হতো? তো সেই মানবকে আমরা হ্যান্ডিম্যান বলতাম। হ্যান্ডিম্যান মনে রাখাটাও খুব সহজ, হ্যান্ড এক্স এরা বানাতো, তার জন্য এদেরকে হ্যান্ডিম্যান বলা হতো, ঠিক আছে? আরেকটা প্রশ্ন এখানে রয়েছে যে ইনভেনশন অফ ফায়ার, তো আগুনের খোঁজ কোন মানব করেছিল? তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু জাভা ম্যান, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্ক্রিনে এই দুটো পাথরকে রাব করে কিন্তু সে আগুনের আবিষ্কার করেছিল। লাস্ট পয়েন্ট হচ্ছে ভীমবেটকা কেভ পেন্টিংস। ভীমবেটকা কোথায় আছে? তোমাদের মধ্যে অনেকেই জানো এটা মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশের ভীমবেটকা কেভে কিন্তু অনেকগুলো পেন্টিংস পাওয়া গেছে, সেখানে দেখা গেছে যে সব থেকে পুরনো যেটা পেন্টিং আছে সেটা এই প্যালিওলিথিক পিরিয়ডকে বিলং করছে, ঠিক আছে? কিন্তু তার মানে এটা নয় যে ভীমবেটকা পিরিয়ডে যে শুধুমাত্র প্যালিওলিথিক পেন্টিংস আছে সেটা না, সেখানে মেসোলিথিক আর নিওলিথিক এজেরও কিন্তু পেন্টিংস পাওয়া গেছে। নেক্সট আমরা দেখবো মেসোলিথিক পিরিয়ড। তো দেখো, আমরা এদেরকে আলাদা আলাদা টাইম পিরিয়ডে কেন ডিভাইড করেছি? নিশ্চয়ই কিছু না কিছু তো চেঞ্জেস এসেছিল তাদের ব্যবহারে বলো কিংবা প্রকৃতির মধ্যে বলো, মানে এনভায়রনমেন্ট নেচারের মধ্যে বলো, আর সেই চেঞ্জের জন্যই কিন্তু আমরা এদেরকে আলাদা পিরিয়ডে রেখেছি, রাইট? তো দেখো, এরা কিন্তু এই মেসোলিথিক পিরিয়ডেও হান্টার ছিল, ফুড গ্যাদারার ছিল, মানে তখনও এরা কিন্তু খুব একটা যে চাষবাস করতো সেটা কিন্তু জানতো না। লেট মেসোলিথিক পিরিয়ড যেটা ছিল, মানে বলতে পারো তুমি যে পরের দিকে যেটা মেসোলিথিক পিরিয়ড আসছিল, একটা তো ধরো টাইম জোন, যদি এই দুটো কালারকে যদি আমি টাইম জোন ধরে নিই, তো একটা তো হচ্ছে এই টাইম জোন যেখানে ধরো এই তীর চিহ্নগুলো ড্র করা আছে, তো সেটাকে আমি ধরতে পারি যে একদম মেসোলিথিক এজ শুরুর দিকে, রাইট? আর একটাকে আমরা ধরতে পারি এই লাস্টের দিকে, এটাকে বলতে পারি আমরা যে লেট মেসোলিথিক পিরিয়ড। তো এই লেট মেসোলিথিক পিরিয়ডের সময় কি হয়েছিল যে এরা কিছু কিছু চাষ করার ব্যাপারটা বুঝতে পারছিল, কিন্তু এরা এরকম না যে আজকের যুগের কৃষিদের মতন চাষ করছে, সেটা কিন্তু এরা করতো না। এরা হয়তো কোনো ফল টল খেলো, বীজটাকে সেখানেই ফেলে দিয়ে চলে গেল, এরকমও না যে মাটিকে গর্ত করে বীজটাকে পুঁতে দিয়ে আসছে, সেটা কিন্তু করতো না, জাস্ট ফেলে দিল, বীজ পড়ে রইলো, তাহলে গাছ হয়ে যাচ্ছে, আর যদি পড়ে থাকছে না তাহলে কিন্তু সেটা জলের সাথেই বয়ে যাচ্ছে, বা বৃষ্টি টিষ্টি হলো তো সেটার সাথে বয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এরা কিন্তু ইন্টেনশনালি বীজটাকে ফেলতো, এই ফেলাটুকুই মাত্র। তারপরে যে বীজটাকে গর্ত করে পুঁততে হবে, তাকে খাদ দিতে হবে, রোজ জল দিতে হবে, এগুলো কিন্তু এরা জানতো না, ঠিক আছে? ধরো আপেল খাচ্ছে, আপেল খেতে খেতে আপেলের বীজটাকে ওখানেই ফেলে দিয়ে চলে গেল, জাস্ট এইটুকুটাই এরা করতো। তো সেটাকেই বলা হচ্ছে রুডিমেন্টারি এগ্রিকালচার, ঠিক আছে? এই রুডিমেন্টারি এগ্রিকালচার সেন্সটা এসেছিল কেন? কারণটা হচ্ছে তার আগের পয়েন্টে লেখা রয়েছে ক্লাইমেট চেঞ্জ। যখন পৃথিবীর গঠন হয়েছিল তোমরা সবাই জানো যে একটা শীত যুগ এসেছিল, আইস এজ যেটাকে বলা হয়,
পিলিওলিথিক থেকে মেজোলিথিকে যখন মানুষরা আসতে শুরু করলো তখন কিন্তু অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের সেই বরফগুলো গলতে শুরু করেছে, গ্লেশিয়ারগুলো গলছিল আর সেগুলো একটা নদীর রূপ নিচ্ছিল। তার ফলে কি হচ্ছিল যে এই মানুষগুলো কিন্তু একটা নদী, একটা জলের স্রোত দেখতে পাচ্ছিল। সেখান থেকেই সেন্সটা একটু ডেভেলপ হতে শুরু করেছিল, ব্রেনটা একটু ব্রড হতে শুরু করেছিল। ঠিক আছে, তো সেটা হয়ে গেল তোমাদের ক্লাইমেট চেঞ্জ, রুডিমেন্টারি এগ্রিকালচার, এটা আমরা জেনে নিলাম। নেক্সট হচ্ছে টুলস বিকাম মাইক্রোলিথস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মাইক্রোলিথিক। এটা কিন্তু দিতে পারে এক্সামে, যে মেজোলিথিকের টুলসগুলো কি ধরনের ছিল। অবভিয়াসলি সেগুলো স্টোনেরই ছিল, এখানে দেখতে পাচ্ছ স্টোনেরই ছিল, কিন্তু সেগুলো ছিল মাইক্রোলিথ। মাইক্রোলিথ মানে হচ্ছে ছোট ছিল। আর আগেকার মতন এই কুড়োলের মতন বড় বড় কিন্তু এরা পাথর নিয়ে সেগুলোকে বানাতো না। এখানে আমি ইমেজটাকে বড় করেছি বলে বড় দেখতে মনে হচ্ছে, কিন্তু এগুলো বেশ সরু আর চ্যাপটা ব্লেডের মতন থাকতো অনেকটা। ঠিক আছে, কারণ হচ্ছিল এরা বুঝে গেছিল যে জীবজন্তুকে খাবো যদি, তাদের স্কিনটাকে ছাড়াতে হবে। আর স্কিন ছাড়ানোর জন্য তোমরা যদি কোনো মাটন শপে গিয়ে থাকো তো দেখবে তারা ধারালো চাকু নিয়ে খাসির গা থেকে ওই ছালটাকে আলাদা করে। তো ঠিক সেরকমই এরাও জ্যাসফার স্টোন দিয়ে ফ্লেক্সগুলো বানাতো, ফ্লেক্সগুলোকেই তারা ব্লেডের মতো ইউজ করতো। আরেকটা জিনিস তোমরা এখানে দেখতে পাবে, সেমি পার্মানেন্ট সেটেলমেন্টস। অ্যাকচুয়ালি প্যালিওলিথিক পিরিয়ডে কি হতো, লাইফটা পুরোপুরি জন্তুদের মতন ছিল, যে আজকে আমি এখানে খাবার পেলাম তো আমি এখানে আছি, কালকেই আমি ছুটে বেড়াচ্ছি ওখানে। এমনকি কালকেও না, দেখা গেল যে আমি সকালে এখানে আছি, সারাদিন হেঁটেই বেড়াচ্ছি, আর সন্ধেবেলায় হয়তো আমি অন্য কোথাও আছি। ঠিক আছে, কিন্তু মেজোলিথিক পিরিয়ড আস্তে আস্তে কি হলো, এরা একটু সেটেলড হতে স্টার্ট করলো। তার মানেটা কি, যে এরা হয়তো 3-4 দিন এক জায়গাতেই থাকছে, 3-4 দিন এক জায়গাতেই দেখছে। যেমন যেমন মেজোলিথিকটা আর একটু লেট মেজোলিথিকের দিকে যেতে স্টার্ট করলো, তখন কিন্তু এরা এক জায়গাতে 6 মাস 12 মাস এরকমও কিন্তু টাইম স্পেন্ড করতে শুরু করেছিল। ঠিক আছে, তাহলে কি কি পয়েন্ট একটু মনে রাখার মতন আছে একটু রিক্যাপ করে নিই আমরা। রুডিমেন্টারি এগ্রিকালচার, মানে এরা এগ্রিকালচার সেন্সটা একটু ডেভেলপড হচ্ছিল সামান্য করে। তারপরে ক্লাইমেট চেঞ্জ ঘটেছিল, তার জন্য বড় বড় গ্লেশিয়ার্সগুলো বেশি বেশি পরিমাণে নদীর রূপ নিতে, নদীর আকার নিতে শুরু করলো। এরকম না যে প্যালিওলিথিকে জল ছিল না, জল ছাড়া মানুষ বাঁচবে কি করে, বাট সেরকম বড় বড় নদী ছিল না। ঠিক আছে, তারপরে এদের টুলসের কথাটা মনে রাখবে, মাইক্রোলিথিক পয়েন্টসটা মনে রাখবে যে টুলসগুলো কেমন ছিল, মাইক্রোলিথিক ছিল। আর তারপরে এরা সেমি পার্মানেন্ট হয়ে গেল। আর এখানে দেখো, ওয়্যার ক্লোথস মেড অফ অ্যানিমাল স্কিন, মানে এখানে যখন প্যালিওলিথিক এজে এরা নেকেড ঘুরতো, মেজোলিথিকে কিন্তু এরা ওই বাঘের ছাল বা ভাল্লুকের ছাল যাই হোক না কেন, জন্তুর ছাল দিয়ে নিজের বডিকে কভার করতো, ঢেকে রাখতো। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিওলিথিক পিরিয়ড। এই স্টোন এজের কিন্তু মোস্ট অ্যাডভান্সড পিরিয়ড হচ্ছে নিওলিথিক পিরিয়ড। এখানে দেখো এরা হান্টার করতো, এরা ফুড গ্যাদার করতো অবভিয়াসলি, কিন্তু এর পাশাপাশি এরা এগ্রিকালচার করতো। মানে এগ্রিকালচার বলতে গেলে বেশ ভালো মতোই কিন্তু এরা চাষ করতো, আর তার পাশাপাশি কিন্তু এরা পশুপালনটাও শিখে গেছিল। আর পশুপালনের মধ্যে মেনলি, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে মানুষ প্রথম কোন জন্তুকে পুষতে শুরু করেছিল, সেটার উত্তর হয়ে যাবে কিন্তু কুকুর। ঠিক আছে, মানুষ সব থেকে প্রথমে কিন্তু কুকুর পুষেছিল। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আছে, কাল্টিভেটেড ল্যান্ড অ্যান্ড গ্রু ফ্রুটস অ্যান্ড কর্ন লাইক রাগি অ্যান্ড হর্স গ্রাম। যেমন আমি বললাম যে এরা চাষ করতে শিখে গেছিল, একটা কিন্তু প্রশ্ন আলাদা করেই ফর্ম করা হয় যে কোন এজে সব থেকে প্রথম চাষ করা শুরু হয়েছিল, তো সেটা হয়ে যাবে নিওলিথিক পিরিয়ড। ঠিক আছে, নিওলিথিকটাকেই কিন্তু এগ্রিকালচার এজ ধরা হয়। নেক্সট হচ্ছে এদের টুলটা কেমন ছিল, তো এদের টুল কিন্তু এখন বেশ অ্যাডভান্স হয়ে গেছিলো প্যালিওলিথিকের কম্পেয়ারে। মাইক্রোলিথ ব্লেডস তো ছিলই ছিল, যেমন এরা মেজোলিথিকে ইউজ করতো। তার পাশাপাশি কিন্তু এরা দেখতেই পাচ্ছ নিডলস, নিডলস মানে হচ্ছে সেই সেলাই করা যে ছুঁচ টুস থাকতো, সেগুলোও কিন্তু এরা বানাতে স্টার্ট করেছিল। তার পাশাপাশি হচ্ছে স্ক্র্যাপার্স, স্ক্র্যাপার্স যেমন আমি বললাম একটু আগেই যে ব্লেডের মতন জিনিসপত্র এরা বানাতে শুরু করেছিল। আর অ্যারো হেড, তীর ধনুক দিয়ে শিকার করতে শিখে গেছিল। আর তীরের যে হেড পোর্শনটা থাকতো, যেটা দিয়ে বিষ মাখিয়ে শিকারকে মারা হবে, সেই পোর্শনটাও কিন্তু এরা পাথর দিয়ে বানাতে শুরু করেছিল। ঠিক আছে, এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই ধরনের অনেকটা তীর গুলো বানাতো, তীর বলো বা ভালা বলো, এসব এরা বানাতো। ঠিক আছে, সেটেলমেন্ট এদের অবভিয়াসলি পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল, একদম বাড়ি বানিয়ে এরা থাকতো। বাড়িগুলো উপরে কিন্তু খড়ের ছাদ হতো আর মাটির ঘর হতো। মোস্টলি দেখা গেছিল যে একটা করেই সবার রুম ছিল, একটার বেশি কিন্তু রুম কারোর ছিল না। কিন্তু
কোথাও কোথাও অবভিয়াসলি এক্সেপশন দেখা গেছে, কোথাও কোথাও দুটো করেও রুম ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এরা কি করতো, ছোট ছোট গ্রামের রূপে থাকতো। মানে ধরে নাও এক জায়গাতে হয়তো 20টা বাড়ি আছে, তো 20টার বাড়ির মধ্যে দেখা গেছে যে 19টা বাড়ি গোল আকারের আছে। ঠিক আছে, যেমন ধরে নাও ধানের গোলা করা হয় না গোল মতো, সেরকম কিন্তু গোল আকারের আছে। কিন্তু তাদের মধ্যে যে 20তম বাড়িটা আছে সেটা কিন্তু চৌকো আছে। তো সেটা থেকেই ধরে নেওয়া হয়েছে, আর্কিওলজিস্টরা সেখান থেকেই কনসিডার করতে শুরু করেছে যে তাদের সেই কমিউনিটির হেড হতো, সে কিন্তু সেই চৌকো বাড়িটাতে থাকতো, আর বাদবাকি কমন পিপলরা গোল বাড়িতে থাকতো। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ ইউপিএসসি বা অন্যান্য স্টেটের পরীক্ষায় এই প্রশ্ন আমি দেখেছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অবভিয়াসলি পটারি, হুইলস। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আরেকটা আছে, হুইলস বা চাকা, এটা কবে আবিষ্কার করা হয়েছিল? দেখো, মনে রাখা খুব সহজ। তোমার চাকার প্রয়োজন কখন হবে? কিছু প্রয়োজন হবে তখনই তুমি সেটার আবিষ্কার করবে, রাইট? তো তুমি যখন জমি ভরে রাগি চাষ করছো বা জমি ভরে ছোলা চাষ করছো, তো তখন তোমার সেগুলোকে বহন করার জন্য একটা গাড়িরও দরকার পড়বে। সেই ইংলিশে একটা টার্ম আছে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তো তোমার দরকার পড়েছে বলেই তো তুমি সেই চাকাটার আবিষ্কার করেছো। তো মনে রাখাটা খুব সহজ এইভাবে, যে যেই যুগে এগ্রিকালচার বা চাষবাস ব্যাপারটা ডেভেলপড হয়েছে সেই সময়েই কিন্তু চাকারও আবিষ্কার হয়েছে। ঠিক আছে, কিন্তু চাকাগুলো কেমন ছিল? চাকাগুলো কিন্তু পুরো গোল গোল, মানে ধরে নাও একটা আম গাছকে কাটা হলো, আর আম গাছের মাঝখানে যদি আমি ওর ট্রাঙ্কটাকে গোল করে কাটি, তো সেরকম গোল। আজকালকার সাইকেলের মতন ছিল না যে তাদের মধ্যে স্পোক আছে, সেরকম কিন্তু ছিল না। ঠিক আছে, নেক্সট হচ্ছে পটারি। পটারি মানে কি? সেই কলসি, মাটির বাসনপত্র, এইসব কিন্তু এরা বানাতো। তো সেই মাটির বাসন বা মাটির জিনিস বানানোর জন্য যে হুইলটা ইউজ করা হয়, সেই হুইলগুলোও কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে যে এরা কিন্তু কটন স্পিন করতো, কটন বা উল এইসবও কিন্তু এরা জানতো, এইসবেরও কিন্তু প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, একটু তোমরা যাতে ভালো করে মনে রাখতে পারো তার জন্য এই ছবিগুলো একটু দেওয়া হয়েছে। তো মনে রাখাটা দেখো খুব কঠিন না, তোমাদের মনে হতে পারে যে টাইম লাগছে, আমি বোঝাচ্ছি সব কটা জিনিস, তার জন্য একটু টাইম লাগছে। নেক্সট আমরা দেখব কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমার হেল্প করবে যে তুমি এতক্ষণ যে আমি বললাম সেটাকে তুমি কতটা ধরে রাখতে পারছো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন কাম ফ্রম হুইচ অ্যামং দ্য ফলোইং ভ্যালি? ধান চাষের প্রাচীনতম প্রমাণ নিচের কোন উপত্যকা থেকে পাওয়া যায়? তো দেখো, যদি জায়গার নাম জিজ্ঞেস করে বা সেই শহরের নাম জিজ্ঞেস করে, সেটার উত্তর হয়ে যাবে কিন্তু কোলডিবা। কোলডিবাটা কোথায় আছে? কোলডিবাটা হচ্ছে বর্তমান প্রয়াগরাজ বা আলাহাবাদের পাশে। ঠিক আছে, আর সেটাকে যদি আমরা গিরিপথ হিসেবে যদি আমরা দেখতে শুরু করি, তো সেই জায়গাটার নাম হয়ে যাবে অপশন বি, বেলেন ভ্যালি। ঠিক আছে, বেলেন ভ্যালি, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ নন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি? এই প্রি হিস্ট্রির খোঁজ কে করেছিল প্রথম? আর প্রথম না, বেশ ভালো যোগদান ছিল বলেই তাকে ফাদারের উপাধি দেওয়া হয়েছে, রাইট? আদারওয়াইজ কিন্তু যে কাউকেই একটা খোঁজের জন্যেই ফাদারের টাইটেলটা দেওয়া হয় না। ঠিক আছে, তো ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি কাকে বলবো আমরা? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, রবার্ট ব্রুস ফুট। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য মেন অকুপেশন অফ দ্য প্যালিওলিথিক পিপল? নিচের কোনটি প্যালিওলিথিক মানুষদের প্রধান পেশা ছিল? তাদের পেশা আর কি হবে? তারা জাস্ট নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। তো অবভিয়াসলি বেঁচে থাকার জন্য তারা হান্ট করতো, শিকার করতো, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে, অ্যাট উইচ অফ দ্য ফলোইং সাইটস অল দ্য প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক সাইটস হ্যাভ বিন ফাউন্ড ইন সিকোয়েন্স? প্রশ্নে বলছে যে নিচের কোন সাইটে সমস্ত প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সাইটগুলি ক্রমানুসার প্রমাণ পাওয়া গেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেলেন ভ্যালি। ঠিক আছে, বেলেন ভ্যালিতে কিন্তু এই সবকটা এজেরই প্রমাণ পাওয়া গেছে, আর একদম ক্রমানুসার পাওয়া গেছে। ঠিক আছে, যদি ধরে নাও অপশানে বেলেন ভ্যালি নেই, তখন কি করবে? তখন নিশ্চয়ই দেখবে ভীমবেটকা কিন্তু রয়েছে। নেক্সট দেখবো আমরা, আইডেন্টিফাই দ্য ফার্স্ট ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রশ্ন বলছে যে প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য গুফক্রাল
prehistoric site is located in which state or UT of India? নিচের কোনটি প্যালিওলিথিক মানুষের প্রধান, আচ্ছা এই বাংলাটা ট্রান্সলেট করা হয়নি, যাই হোক প্রশ্নে বলছে যে গুফক্রাল প্রিও হিস্টোরিক সাইটটা কোথায় আছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে এটা। ঠিক আছে, এখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু দুটো সাইট আছে, একটা হচ্ছে বুজরাহোম, আরেকটা হচ্ছে গুফক্রাল। প্রশ্ন যদি দেয় তাহলে এই দুটো জায়গা থেকেই মেনলি দিয়ে থাকে। বুজরাহোমে কিন্তু একটা কবর পাওয়া গেছে যেখানে একটা কুকুর আর একটা মানুষ একসঙ্গে ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই ম্যাপটা আছে, এটা তোমাদের একটু যাতে বুঝতে পারো জিনিসগুলো, কারণ অনেকেই তোমরা আছো যে এসব মনে হচ্ছে যে কী ধরনের গল্প, কোথায় জায়গা ছিল, তো সেগুলো একটু যাতে বুঝতে পারো তোমরা, তার জন্য এখানে দেওয়া হয়েছে। এই যে দেখো এখানে বুজরাহোম জম্মু অ্যান্ড কাশ্মীরে, আর এখানে পেন দিয়ে লেখা আছে গুফকরাল। ঠিক আছে, এই যে বেলন ভ্যালি, যেটাকে আমি কোলডিবা বললাম জায়গাটার নাম, ওটা এখানে কোথাও ছিল। ঠিক আছে, এই এরিয়াটাতে ছিল। এটা নিওলিথিক সাইট আছে, এখানে কিন্তু প্যালিওলিথিক সাইট শো করা হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু তোমার জানাটা খুব দরকার, কারণ এই ম্যাপটাও যদি তোমার মনে থেকে যায় তাও তুমি উত্তর করে আসতে পারবে। যে কোনোভাবেই দেখো, উদ্দেশ্য এটাই আছে আমার, যে আমি তোমাকে যা পড়াচ্ছি এটা কোনোভাবে তুমি তোমার ব্রেনে সেট করে নাও, আর পরীক্ষা হলে যদি তুমি ভুলতে শুরু করো তাহলে এই ইমেজ, ম্যাপ এইসব যাতে তোমাকে সাহায্য করে মনে রাখার জন্য, তার জন্যই এত খাটাখাটনিটা করা। নেক্সট আমরা কিছু প্রশ্ন আবার দেখব। হোয়াট আর দ্য মেগালিথ? মেগালিথ কি? যদি মাইক্রোলিথ আমরা সেই টুলগুলোকে বলি যেটা মেজোলিথিক টাইমে ইউজ করা হতো, তাহলে মেগালিথ কি জিনিস? মেগালিথ অ্যাকচুয়ালি কিছুই না। যখন স্টোন এজ শেষ হয়ে গেল, যখন আয়রন এজ এলো, তখন দেখা গেছে যে বেশ কিছু বড় বড় কবর পাওয়া গেছে, কিংবা স্মৃতিসৌধ হিসেবে পাওয়া গেছে সাউথ ইন্ডিয়াতে মেনলি। ঠিক আছে, পাওয়া তো অল ওভার ইন্ডিয়াতেই গেছে, বাট সাউথ ইন্ডিয়াতে মেনলি কনসেন্ট্রেটেড ছিল। বেশ বড় বড় পাথর, মানে বড় বলতে বিশাল বড় বড় পাথর। যদি তোমাদের একটু টাইম থাকে তাহলে একটু গুগল করে দেখবে মেগালিথস বলে, তাহলে তুমি সেই জায়গাগুলোকে দেখতে পাবে আর পাথরগুলোর আকারও দেখতে পাবে। তো প্রশ্ন জিজ্ঞেস করেছি মেগালিথ কি, তো আমি বলেই দিলাম কি, এটা প্রি হিস্ট্রি স্টোন স্ট্রাকচার বা মনুমেন্টস। ঠিক আছে, আর এখানে প্রি হিস্ট্রি বলছে ঠিকই, কিন্তু অনেক সময় এখানে প্রি হিস্ট্রি কথাটা থাকে না, অনেক সময় কিন্তু আয়রন এজও দিতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য ফার্স্ট প্যালিওলিথিক টুল ইন ইন্ডিয়া ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট ব্রুস ফুট। হি ওয়াজ অ্যান। প্রশ্ন বলছে ভারতের প্রথম প্যালিওলিথিক হাতিয়ার আবিষ্কার করেন রবার্ট ব্রুস ফুট। তিনি ছিলেন একজন, কি মনে হচ্ছে, আর্কিওলজিস্ট নাকি জিওলজিস্ট নাকি হিস্টোরিয়ান? তো উনি ছিলেন জিওলজিস্ট। ঠিক আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য উনি কাজ করছিলেন, বাট সাডেনলি উনি দেখলেন যে এরকম কিছু পাথর পাওয়া যাচ্ছে, এরকম কিছু বাড়িঘর পাওয়া যাচ্ছে। তো তারপরেই উনি এই জিনিসটাকে একটু ডেপথে স্টাডি করতে শুরু করলেন, আর আমাদের এই প্রি হিস্ট্রি ব্যাপারটা সামনে আনলেন। ঠিক আছে, তাহলে রবার্ট ব্রুস ফুট কিন্তু আর্কিওলজিস্টও ছিলেন না, হিস্ট্রিও ছিলেন না, উনি ছিলেন জিওলজিস্ট। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু কয়েন্ড দ্য টার্ম প্যালিওলিথিক? এই প্যালিওলিথিক শব্দটি কে তৈরি করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জন লুবক। ঠিক আছে, নামটুকুটা মনে রাখলেই চলবে। প্যালিও মানে হচ্ছে পুরনো, আর লিথিক মানে হচ্ছে পাথর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ ফাউন্ড অ্যাট? এই প্রশ্নটা অনেকবার তোমরা প্র্যাকটিস সেটেও দেখে হবে। ভারতীয় উপমহাদেশে কৃষির প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেহেরগড়। মেহেরগড়টা কোথায় আছে একটু আমরা ম্যাপটা দেখে নিই। মেহেরগড়টা হচ্ছে এখানে, এই যে দেখো, পাকিস্তানে বালুচিস্তানে রয়েছে এটা মেনলি এখন। এখানে কিন্তু গম চাষ করা হয়েছিল প্রথমবার, আর সেটা কিন্তু পাওয়া গেছিল প্রমাণ। তো যদি বলে যে গম চাষ কোথায় হয়েছিল, তো জায়গা হয়ে যাবে মেহেরগড়। মেহেরগড়কে বলা হয় বোলন ভ্যালি। আগে আমরা হয়তো দেখবো, প্রশ্নটা আছে মনে হয়। তো গম চাষের জন্য হয়ে গেল মেহেরগড়, আর চাল চাষ করার জন্য প্রথম হয়ে যাবে এখানে কোলডিবা। ঠিক আছে, কোলডিবা জায়গাটার নাম, আর যদি ভ্যালি দিয়ে দেয় তাহলে হবে বেলন ভ্যালি। নামও দেখো কি সুন্দর মিলছে, বেলন আর বোলেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ওকে, ম্যাপ এখানেও ছিল, আমি ওখানে দেখতে গেলাম ফালতু। এই যে এখানে দেখো মেহেরগড় রয়েছে এই লাল রঙে। ঠিক আছে, কার্সারটা যেখানে মুভ হচ্ছে, এই পুরো যে এখানে ডার্ক করা রয়েছে এই জায়গাটা, এই পুরোটাকে কিন্তু বোলন ভ্যালি বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা।
তোমার যদি এখানে কিছু মনে হয় যে স্ক্রিনশট তোমায় নিতে হবে, তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিওটাকে পজ করে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এখানে একটা ম্যাচ দ্য ফলোয়িং মতো দিয়েছে, দেখিনি কি আছে এটা। কনসিডার দ্য ফলোয়িং পেয়ার। আচ্ছা, নিম্নগুলির মধ্যে কোন কোন পেয়ার কারেক্টলি ম্যাচড আছে অলরেডি, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। ভীমবেদকা মধ্যপ্রদেশে আছে, একদম ঠিক কথা, 1 হয়ে গেল কারেক্ট। নেক্সট হচ্ছে হাসগি, হাসগি হচ্ছে কর্ণাটকাতে, এটাও একদম কারেক্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে সারাই নেহার রাই, তো সারাই নেহার রাই এটা বিহারে না, এটা কিন্তু উত্তরপ্রদেশে আছে, ঠিক আছে। এটা কিন্তু এটার সাথে ম্যাচ করতো। আর চিরান্ড, চিরান্ড হচ্ছে কিন্তু বিহারে। তো এই দুটো কিন্তু এইভাবে ক্রস করে ম্যাচ করলে ভালো হতো, ঠিক আছে। তাহলে মাত্র 1 আর 2টাই ঠিক আছে, তো অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট দেখবো আমরা। দ্য মেগালিথ অফ সাউথ ইন্ডিয়া আর মেনলি অ্যাসোসিয়েটেড উইথ। দক্ষিণ ভারতের মেগালিথরা মূলত কার সাথে যুক্ত? অবভিয়াসলি এটা আয়রন এজের সাথে যুক্ত, আমি তোমাদেরকে তখনও বললাম এটা আয়রন এজের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার অফ নিওলিথ কালচার। দেখো ওখানে অতগুলো ডিফারেন্সেস পড়ালাম, তো সেটা এক ধরনের ফিচার্সই ছিল নিওলিথিক্সের। এবার তোমরা এখান থেকে অড ওয়ান আউট করতে পারবে। কাল্টিভেশন অফ প্লান্টস, এটা একদম কারেক্ট আছে, এখানে নট বলেছে, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল, একদম পশুপালন করতো তারা। ইউজ অফ আয়রন ফর এগ্রিকালচার, এই অপশন সিটা হয়ে গেল ভুল। আর সেডেন্টারি ফার্মিং, মানে এক জায়গায় তারা বাসস্থান বেঁধে তারা চাষবাস করতো, তো এটাও কারেক্ট আছে, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা। স্টোন অ্যান্ড কপার ওয়ার ইউজড ইন। স্টোন আর কপার একসঙ্গে ইউজ করা হতো কোন এজে? তো আমি তোমাদেরকে হিস্ট্রি ডিভিশন বোঝানোর সময়তেই বলেছি এটার উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্যালকোলিথিক এজ। এই ক্যালকোলিথিক এজেই কিন্তু কপার আর পাথর একসঙ্গে ইউজ করতো টুলস বানানোর জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড বাই ম্যান ওয়াজ। দেখতেই পাচ্ছ যে প্রথম আমরা যে ধাতুটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কপার, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নবপ্রস্তর যুগে লোকেরা পুঁতি তৈরিতে নিচের কোন পাথর ব্যবহার করত? অপশনসে রয়েছে নীলা, কার্নেলিয়ান, ব্যান্ডেড এগেট, নাকি ওপরের সবগুলি। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই সবকটা পাথরই তারা ইউজ করত বিড বা পুঁতি বানানোর জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ নামে পরিচিত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুরাতন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক, ঠিক আছে। সব থেকে প্রথমত প্যালিওলিথিক এসেছিল, তারপরে মেজোলিথিক, তারপরে নিওলিথিক, রাইট। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্যালিওলিথিক। নিম্নলিখিত কোন স্থানে প্রথমে ধান জন্মেছিল? তো সঠিক উত্তর আমি বলেছি তোমাদেরকে, হয়ে যাবে অপশন ডি, বিন্দা পর্বতের উত্তরে, ঠিক আছে, কারণ এটা উত্তরপ্রদেশে আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে পিট হাউস এক্সক্যাভেটেড ইন দ্য গ্রাউন্ড আর ড্যাশ আর্কিওলজিক্যাল স্ট্রাকচারস ফাউন্ড। পিট হাউস মানে হচ্ছে মাটিতে গর্ত করেও কিন্তু কিছু মানুষরা থাকতো, ঠিক আছে। এরকম বাড়িঘরও কিন্তু পাওয়া গেছে। জিজ্ঞেস করছে যে এরকম বাড়িঘর কোথায় পাওয়া গেছে যারা মাটিতে গর্ত করে ভিতরে থাকতো। তো অবভিয়াসলি তারা কেন থাকতো মাটিতে গর্ত করে, এটা একটা প্রশ্ন তোমাদের মনে প্রথমে আসা উচিত। তো কোনো না কোনো নেচার থেকে রক্ষা পাওয়ার জন্যেই, যেমন হচ্ছে বৃষ্টি হতে পারে, কিংবা হতে পারে শীত। বৃষ্টির মধ্যে তো গর্তে জল ঢুকে যাবে, কিন্তু শীতকালে তারা হয়তো মাটিতে গর্ত করে মাটির নিচে থাকতে পারে, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুরজাহোম। বুরজাহোম কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে। আর তারা নিজের বডিকে শীত থেকে রক্ষা করার জন্য তারা মাটির নিচে পিট হাউস বানিয়ে বানিয়ে থাকতো। এরকম বেশ কিছু বুরজাহোমে পাওয়া গেছে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসটা তোমাদের প্রিপারেশনে একটু হেল্প করছে, তাহলে কমেন্ট করবে, আমি তাহলে আরও এরকম ক্লাস আনবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনটা প্রেস করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে করতে পারো, সেটার উত্তর আমি অবশ্যই তোমাদেরকে দেবো। আর তোমাদের মধ্যে যারা ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছ, তাদের জেড স্টাডি উইথ সুদীপ চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু ম্যাডাম ক্লার্কশিপের এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছেন, তো তোমরা সেই ক্লাসটা করতে পারো। আর আরেকবার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।